মোশন অ্যান্ড সার্কুলার মোশন। রোটেশনাল মোশন অ্যান্ড সার্কুলার মোশন, এই দুটো সম্বন্ধে তোমার আইডিয়া আছে? আইডিয়া বলতে ধরো একটা বডি এরকম ভাবে আছে, অ্যালং এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস। এবার এই বডিটা মুভ করছে, ধরো এই পয়েন্টটা পি, এই বডির মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে, তার মধ্যে জাস্ট আমি পি পয়েন্টটাকে চয়েস করেছি, পি পয়েন্ট। এবার পি পয়েন্টটা মুভ করছে, ধরো পি পয়েন্টটা এখান থেকে চলে এসছে পি ড্যাশ পয়েন্ট, দ্যাট মিনস ওমেগা অ্যাঙ্গুলার। তাহলে এখানে দেখো, এখানে যে অ্যাক্সিস অফ রোটেশন কোনটা হবে, এবার এর যে রোটেশন প্লেন, যে প্লেনে এটা মুভ করছে সেই প্লেনটা কিন্তু অ্যালং দিস প্লেন। তাহলে এই প্লেনটা, তাহলে এই প্লেনটাই অবজেক্টটা আছে, আর এই প্লেনটাতেই এটা মুভ করছে। তাহলে যখনই এই প্লেনটাতে মুভ করবে, তাহলে ধরো যে অবজেক্টটা মুভ করছে তার পয়েন্ট অফ রোটেশন ও, এবার পয়েন্ট অফ রোটেশন থেকে আমি যদি একটা পারপেন্ডিকুলার ড্র করেছি অ্যালং জেড অ্যাক্সিস, তার মানে এক্স অ্যান্ড ওয়াই প্লেনে আছে ওই অবজেক্টটা মুভ করছে এরকম ভাবে মুভ করছে। এবার আমরা এটাকে তার পয়েন্ট অফ রোটেশন আর সেন্টার অফ রোটেশন ওকে, ওর রেসপেক্টে আমি একটা স্ট্রেট লাইন ড্র করেছি, ইমাজিনারি বলতে পারো, অ্যালং জেড অ্যাক্সিস। তাহলে এটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন, অ্যাক্সিস অফ রোটেশন। তাহলে একটা জিনিস কিন্তু ক্লিয়ার, সেটা হচ্ছে যদি কোনো অবজেক্ট মুভ করে, যদি কোনো অবজেক্ট মুভ করছে, ধরুন এমন ভাবে মুভ করছে যেন তার পয়েন্ট অফ রোটেশন অ্যান্ড অ্যাক্সিস অফ রোটেশন ইনসাইড দ্য বডি হবে। তার মানে যদি কোনো পয়েন্ট অফ রোটেশন অ্যান্ড অ্যাক্সিস অফ রোটেশন যদি অবজেক্টের মধ্যেই থাকে, ইনসাইড দ্য অবজেক্ট, তাহলে সেটা হবে কিন্তু রোটেশনাল। কিন্তু যদি বাইরে থাকে তাহলে সেটা কিন্তু হবে সার্কুলার মোশন। যেমন ধরো এইখানে সান, এখানে আর্থ, তাহলে আর্থ মুভ করছে সার্কুলার অরবিটে, কিন্তু এর পয়েন্ট অফ রোটেশন কোথায় আছে সেটা একটা। এবার যেখানেই থাকুক না কেন তার পয়েন্ট অফ রোটেশন আর্থের মধ্যেও নেই, সানের মধ্যে হলেও হতে পারে, সেটা আমরা দেখছি একটু পরে। তার মানে আর্থের মধ্যে নেই। আমি যদি আর্থের রোটেশনটাকে দেখি, তাহলে অ্যাক্সিস অফ রোটেশন আউটসাইড দা আর্থ, মানে অবজেক্টের বাইরে। তার মানে অ্যাক্সিস অফ রোটেশনটা যদি অবজেক্টের মধ্যেই করা থাকে তাহলে সেটা হচ্ছে রোটেশনাল মোশন, আর যদি বাইরে কোথাও থাকে তাহলে আউটসাইড দা বডি হয়, তাহলে সেটা কিন্তু সার্কুলার মোশন। তাহলে সার্কুলার মোশন আর রোটেশনাল মোশন, এইটা হচ্ছে তার একদম ফান্ডামেন্টাল ডিফারেন্স। তার মানে রোটেশনাল মোশনে অ্যাক্সিস অফ রোটেশন ইনসাইড দ্য বডি, আর সার্কুলার মোশনে অ্যাক্সিস অফ রোটেশন আউটসাইড দ্য বডি। এইবার এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ধরো এই যে একই ধরো এই যে অবজেক্টটা মুভ করছে, আমি এই অবজেক্টটা আর একটা, তুই ধরো এর প্যারালাল কোনো প্লেন, এর প্যারালাল, তাহলে আমি যে রেড কালারে ড্র করেছি বা রিসেন্ট যেটা ড্র করলাম, সেটা এক্স ওয়াই প্লেনে যে পয়েন্ট টিটা আছে তার উপরেই কোথাও আছে। তাহলে ধরো এটা এরকম ভাবে মুভ করছে, তাহলে এরকম ভাবে যদি মুভ করে তাহলে এর অ্যাক্সিস অফ রোটেশন ইনসাইড দ্য পেন, তার মানে এটা কিন্তু রোটেশন। এবার এর সঙ্গে একই প্লেনে, প্যারালাল প্লেনে যদি আমি কোনো অবজেক্ট নিই, ধরো এটা এইভাবে মুভ করছে, এটা এইভাবে মুভ করছে, কিন্তু দুটোরই জন্য কিন্তু অ্যাক্সিস অফ রোটেশন কিন্তু ইনসাইড দ্য বডি। তার মানে যে অ্যাক্সিস অফ রোটেশনটা, ইমাজিনারি অ্যাক্সিস অফ রোটেশন আছে, সেটা কিন্তু ইনসাইড দ্য বডি, মানে বডির মধ্যে দিয়ে কোনো একটা জায়গায় গেছে, তাহলে সেটা হচ্ছে রোটেশন। এখন এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে এখানে, একটা আছে বাইনারি সিস্টেম। বাইনারি সিস্টেম মানে ডুয়াল সিস্টেম, মানে দুটো অবজেক্ট থাকে। তাহলে দুটো অবজেক্টের মধ্যে ধরো এই একটা অবজেক্ট এ, এই একটা অবজেক্ট বি, তাহলে এ আর বি যদি মুভ করছে একটা কমন সেন্টার,
তাহলে এও মুভ করছে বি এর এই কমন সেন্টার সি এর চারপাশে, আর বিও মুভ করছে হয় একই দিকে হতে পারে বা অপোজিট ডাইরেকশনে হতে পারে এরকম ভাবে। তাহলে এরও অ্যাক্সিস অফ রোটেশন হচ্ছে কিন্তু মানে তোমার কি বলে, যাকে সেন্টার করে ঘুরছে সেটা হচ্ছে সি। তার মানে এও একটা, এটাকে কিন্তু এর অ্যাক্সিস অফ রোটেশন বলবো না, কারণ এটা তো এর বাইরে, মানে আউটসাইড দা অবজেক্ট অফ অবজেক্ট এ। তার মানে এটাকে বলবো আমি সার্কুলার মোশন। তাহলে এটা মুভ করছে সি এর রেসপেক্টে, বি মুভ করছে সি এর রেসপেক্টে। তার মানে দুজনেই দুজনকে রোটেট করছে, কিন্তু তারা একটা কমন সেন্টারের চারপাশে। এটা কিন্তু সবসময় এটাই অ্যাপ্লিকেবল হয় যখনই দুটো অবজেক্ট মুভ করে, তখন তারা একটা কমন সেন্টারের চারপাশে। কারণ আমরা জানি কোনো অবজেক্টের সেন্টার অফ মাস মেনলি তার সেন্টারেই হয়। যদি সেটা ইউনিফর্ম কোনো বডি হয় একদম সেন্টারে হবে, না হলে কোনো না কোনো একটা জায়গায় করবে। যেমন ধরো এখানে আমি যদি একটা অবজেক্ট একটা করি, একটা M1, একটা M2, একটা M3, তার মানে অনেকগুলো পার্টিকেলস আছে যাকে আমি ডিনোট করেছি M1, M2 and M3। এবার যখনই আমরা ক্যালকুলেট করব তখন কিন্তু আমরা M1, M2, M3 এই সবগুলোকে ক্যালকুলেট করবো না, আমরা তার একটা সেন্টার অফ মাস ধরে নেবো, যেটাকে আমরা ইমাজিনারি সেন্টার অফ মাস করবো। এবার অবজেক্ট যা বিহেভ করবে এখানে, অবজেক্টের মোশন, অবজেক্ট ইন মোশন যেভাবে বিহেভ করবে সেটা কিন্তু তার সেন্টার অফ মোশনের বা সেন্টার অফ মাসের বিহেভিয়ার। তার মানে এখানে অবজেক্ট যা কিছু করবে অ্যাকর্ডিং টু দ্য স্যার সেন্টার অফ। ভয়েসটা ব্রেক হচ্ছে খুব। কেটে যাচ্ছে ভয়েসটা? হ্যাঁ, একটু ব্রেক করছে কিরকম। আচ্ছা দাঁড়াও, এখন শুনতে পাচ্ছ? আমি চেঞ্জ করছি, দাও এক মিনিট। আচ্ছা, তার মানে এখানে যাই হোক না কেন, এখানে কিন্তু সেন্টার অফ মাসের রেসপেক্টেই সবকিছু মুভ করবে, সেটাই হচ্ছে এখানে মেইন কথা। এক মিনিট দাও, চেঞ্জ করছি। হ্যালো 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 হ্যালো, শুনতে পাচ্ছ হ্যাঁ, এবারে একদম ক্লিয়ার। শ্রেয়া? হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। হ্যালো শ্রেয়া, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। শ্রেয়া, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যালো শ্রেয়া, হ্যাঁ শুনতে পাচ্ছ? স্যার হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এবার এবার তুমি একটু কথা বলো দেখি, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, হ্যাঁ শুনতে হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার এখানে যেটা বললাম যে সেন্টার অফ মাস কিন্তু, তাহলে অবজেক্ট ইন মোশনে যেটা থাকবে, যা বিহেভ করবে সেটা অ্যাকর্ডিং টু দ্য সেন্টার অফ মাস। তাহলে যদি বলি যে এই অবজেক্টটা মুভ করছে স্ট্রেট লাইনে, কিন্তু আমরা বলবো এটা স্ট্রেট লাইনে মুভ করছে না, অবজেক্ট মুভ করছে না, অবজেক্টের সেন্টার অফ মাস মুভ করছে। তাহলে অবজেক্টের সেন্টার অফ মাস মুভস ইন এ স্ট্রেট লাইন। তার মানে শুধু আমরা অবজেক্টকে স্ট্রেট লাইন বলে কোনো ডিনোট করবো না, অবজেক্ট বলেই কিছু নেই, সবকিছুই ক্যালকুলেট হবে তার সেন্টার অফ মাস দিয়ে। তার মানে তুমি মেকানিক্সে যা কিছুই ক্যালকুলেট করো না কেন, সব কিন্তু অ্যাকর্ডিং টু সেন্টার অফ মাস। তাহলে সেন্টার অফ মাসের বিহেভিয়ারটাই কিন্তু এখানে সবার আগে মনে পড়বে এবং সবার আগেই ক্যালকুলেটটা করতে হবে। এইবারে ধরো এই যে বাইনারি সিস্টেম আমি যেটা বললাম, তাহলে এখানে যে এ এন্ড বি আছে, তারা যে মুভ করছে অ্যাকর্ডিং টু এ কমন সেন্টার। এই কমন সেন্টারটা অবজেক্টের মধ্যে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। কিভাবে? ধরো যদি দুটো ম্যাসিভ অবজেক্ট হয়, ম্যাসিভ অবজেক্ট বলতে ধরো সান অ্যান্ড আর্থ, সান অ্যান্ড আর্থ,
এবার এর সেন্টার অফ মাস নিশ্চয়ই মাঝখানে কোথাও একটা হবে না, জানা কথা, কারণ এই সানের মাস অনেক বেশি আর্থের চেয়ে। তাহলে মাস অফ সান ইজ ভেরি মাচ গ্রেটার দেন মাস অফ আর্থ। তাহলে সেন্টার অফ রোটেশন আর্থের দিকে যাবে না, সেন্টার অফ মাস সানের দিকে সরে আসবে, কারণ সেন্টার অফ মাস সেদিকেই মুভ করে যেখানে মাস বেশি হয় বা মাস ডিস্ট্রিবিউশন বেশি হয়। তাহলে এখানে এই অবজেক্টটা, এখানে যে সেন্টার অফ মাস আমি মাঝে এঁকেছি, এটা তাহলে একদম মিড পয়েন্টে হবে না। মিড পয়েন্ট না হয়ে কোথায় হবে? যেদিকে মাস বেশি সেদিকে ডিস্ট্রিবিউট হবে। দ্যাট মিনস এই সেন্টার অফ মাসটা এবার সরে আসবে আর্থ সানের দিকে। এবার এমন ভাবেই সান আর আর্থের মাসের মধ্যে মাস ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা আছে, সান এতটাই হেভিয়ার দ্যান আর্থ, তাই এর সেন্টার অফ মাসটা সানের প্রায় সেন্টারের কাছাকাছি চলে আসে, প্রায় সেন্টারে, কিন্তু একেবারে সেন্টারে বলবো না আমি। এটা হচ্ছে সানের সেন্টার আর এটা হচ্ছে সেন্টার অফ মাস। তাহলে সানের সেন্টার অফ মাস প্রায় সানের সেন্টারের কাছাকাছি আছে। তার মানে এই দুটো সিস্টেম সান অ্যান্ড আর্থ, এই সান অ্যান্ড আর্থ তাহলে কার দিকে মুভ করছে? তাহলে এদের সেন্টার অফ মাস কোথায়, কার অ্যাক্সিসে, তাদের সেন্টার অফ মাস বলো বা তাদের সেন্টার অফ রোটেশন বলো, তাহলে রোটেশনাল সেন্টার, রোটেশনাল সেন্টার যেটা আছে সেটা কিন্তু আর একদম মানে অ্যাপ্রক্সিমেটলি প্রায় সানের সেন্টারের কাছাকাছি চলে এসছে, কিন্তু একদম মাঝখানে নেই। মাঝখানে তো এখানে কোনো জায়গায় তো নেই, আর্থে তো নেই। তার মানে যদি বলা হয়, যদি আমরা যেটা বলি যে আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, তাহলে কথাটা ঠিক হলো না? আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান along a or according to a স্মল সেন্টার অফ রোটেশনাল সেন্টার দিয়ে। তার মানে একটা রোটেশনাল সেন্টার যেটা প্রায় সানের সেন্টারের কাছাকাছি, কারণ সান ইজ মাচ মোর হেভিয়ার দ্যান আর্থ, তাই এটা মুভ করছে, আমি এটাকে বললাম আর, ডিনোট করলাম রোটেশনাল সেন্টারটাকে। তাহলে সিটা হচ্ছে সেন্টার অফ সান, আরটা হচ্ছে রোটেশনাল সেন্টার অফ দ্য বাইনারি সিস্টেম কনস্টিটিউটিং সান অ্যান্ড আর্থ। সান অ্যান্ড আর্থকে যদি আমরা বাইনারি সিস্টেমে ইনক্লুড করি তাহলে তাদের রোটেশনাল সেন্টার হচ্ছে আর্থ। দেখো রোটেশনাল সেন্টারটা, তার মানে আমি পুরোটাকে যদি একটা ক্লোজড অবজেক্টের মধ্যে রাখি, যেখানে মাস ডিস্ট্রিবিউশন কোথায় বেশি হয়েছে না, মাস ডিস্ট্রিবিউশন সানের দিকে বেশি হয়ে গেছে, কারণ মাস ডিস্ট্রিবিউশন সানের দিকে বেশি, কারণ সানটা মাচ মোর হেভিয়ার দ্যান আর্থ। তাহলে তাহলে সেন্টার অফ মাসটা কোথায় সরে আসবে? সেন্টার অফ মাসটা কিন্তু আর ওখানে থাকবে না, মাঝখানে তো একেবারেই থাকবে না, একেবারে সরে আসবে সানের সেন্টারের কাছে। দেখো বুঝতে পারলে কিনা এটা যেটা বললাম আমি? স্যার তো বেসিক্যালি রোটেশনাল সেন্টার মানে উইথ রেসপেক্ট টু যেটা রিভলভ করছে। যেটা যেটা রিভলভ করছে, যদি বাইনারি সিস্টেম ধরি, এখন বাইনারি সিস্টেম না হয়, কারণ আমাদের সোলার সিস্টেমটা বাইনারি সিস্টেম না, একটা কমপ্লেক্স সিস্টেম। তার মানে এবার যদি আমি বলি যে মুন কোথায় আছে এখন, মুন কোথায়, তাহলে মুনকে যদি এই সেন্টার, সেন্টার অফ মাস, হ্যাঁ, সেন্টার অফ মাসের যে ডেফিনিশনটা সেটা হলো গিয়ে যেখানে ম্যাক্সিমাম মাস কনসেন্ট্রেশনটা বেশি ম্যাক্সিমাম হয়। ম্যাক্সিমাম মাস যেখানে কনসেন্ট্রেট করবে, কারণ সেন্টার অফ মাসটা মাসের উপর ডিপেন্ড করে না, ডিপেন্ডস অন দ্য ডিস্ট্রিবিউশন অফ মাস। তাহলে ডিস্ট্রিবিউশন মাস যদি ইরেগুলার হয় তাহলে সেন্টার অফ মাসটা আর কিন্তু মাঝে থাকবে না, কোনো একটা জায়গায় যেদিকে মাসটা বেশি ডিস্ট্রিবিউট করবে আর ডেনসিটি বেশি হবে সেদিকেই সরে যাবে। এটা হচ্ছে কমন কথা এখানে। এইবারে যদি আমি এখানে মুনকে ধরে নিই, এখন ক্যালকুলেশন করে নিই, মুনটাকে আমরা ধরে নিই, এতক্ষণ ধরছিলাম না মুনটা, তাহলে মুন যদি এখন হিসেবের মধ্যে ধরা হয়ে যায়, তাহলে দেখো এবার সেন্টার অফ মাসটা কোথায় আসছে? সেন্টার অফ মাসটা তাহলে এবার সানের সেন্টার থেকে রাইট একটু সাইডে। দূরে সরে আসছে, একটু দূরে সরে আসছে, মানে অদ্ভুত একটা কনসেপ্ট তৈরি হয়। যতটা সিম্পল আমরা সোলার সিস্টেমটাকে ভাবি সেটা তো একেবারেই নয়। তার মানে আর্থ আর্থ মুন একটা সিস্টেম নিয়ে আমরা যদি রোটেশনের কথা বলি, ওখানে রোটেশন বলবো না, এখানে সার্কুলার মোশনের কথা বলি, তাহলে কিন্তু খুব কমপ্লেক্স একটা ব্যাপার হয়। তাহলে এবার তুমি ব্যাপারটা চিন্তা করো যে সান ঘুরছে কার চারপাশে? তার সেন্টারের চারপাশে নয়, সান ঘুরছে এর চারপাশে। তার মানে সান বারবার
যেমন ধরো সান, তাহলে কি হবে, তাহলে মুভ করবো কোন দিকে, তার সেন্টার অফ মাসটা এদিকে চলে গেল, সি থেকে তো আরে সরে গেল। এবার সান তো আর ফিক্স নয়, সান কিন্তু মুভ করছে নিজের নিয়মে, কারণ ইউনিভার্সাল নিয়ম অনুযায়ী প্রত্যেকেই মুভ করছে, তাহলে সানটাও মুভ করছে। সানটা কিভাবে মুভ করে যাবে, একদম অদ্ভুত একটা মোশনে মুভ করে যাবে এরকম ভাবে, এই ছিল, এই চলে এলো, আবার কমপ্লিট রোটেশনে পরে এই চলে গেল, আবার কমপ্লিট রোটেশনে পরে এই চলে গেল, আবার কমপ্লিট রোটেশনে পরে এই চলে গেল। তার মানে মুভ করে 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 যাচ্ছে, কারণ সেন্টার মাসটা, তার মানে ধরো আমি যদি বলি এটা সেন্টার অফ মাস মাঝে, তাহলে দেখো কেমন কত সুন্দরভাবে মুভ করছে। হ্যাঁ, তাহলে সেন্টার অফ মাসটা দেখো কত, যদি আমি বলি মিড পয়েন্টে আছে, যদি আমি বলি এটা মিড পয়েন্টে আছে, তাহলে দেখো এর মুভমেন্টটা কেমন হচ্ছে। এবার যদি বলি এর সেন্টার অফ মাসটা একদম মাঝে না থেকে অ্যাপ্রক্সিমেটলি শিফট করেছে ধরো তার রেডিয়াসের দিকে, রেডিয়ালি মুভ করেছে কোন একটা পয়েন্টে, তাহলে কিন্তু তার মুভমেন্টটা কিন্তু এবার অদ্ভুত হয়ে গেল, তার মুভমেন্ট এবার হয়ে গেল এরকম ভাবে। দেখো কেমন কেমন সরে সরে যাচ্ছে, আমি যেমন এঁকেছি দেখো ঠিক তেমনই মনে হচ্ছে। এখান থেকে মুভ করলো, তাহলে তার সেন্টারটার দিকে তাকাবে, সেন্টারটা দেখো মুভ করছে, মানে যে এই অবজেক্টে যেটা সেন্টার, তাহলে সেটা মুভ করে যাচ্ছে এইদিকে। আবার যখন এইদিকে আসছে আবার মুভ করে যাচ্ছে এইদিকে, তার মানে ধরো সেন্টারটা কিন্তু এবার আস্তে আস্তে মুভ করে যাচ্ছে। যদি এরকম বলি তাহলে এই সেন্টারটা দেখো, আমি যদি মাঝখানে দেখি তাহলে সেন্টারটা একদম মাঝখানে আছে। এবার যদি আমি এখানে করি সেন্টার অফ মাস, তাহলে দেখো মুভ করছে কিভাবে, সরে গেল, আবার আবার যতটা মুভ করবে ততটা সরে সরে যাবে। তার মানে আর সান তো আর ফিক্স নয়, সান তো রূপ যাচ্ছে এদিকে এরকম ভাবে, সানও সরে সরে যাচ্ছে, কিন্তু কিভাবে সরছে, আর কিন্তু স্ট্রেট লাইনে সরতে পারছে না, একদম একটা হেলিক্যাল পথ দিয়ে সরে সরে যাচ্ছে, স্পাইরাল পথ। তাহলে এরকম আছে, এরকম মুভ করলো এরকম গেল, দিয়ে আবার এরকম মুভ করলো এরকম গেল, আবার দেখো এরকম রাখলো এরকম গেল, আবার এরকম রাখছে এরকম যাচ্ছে। ব্যাপারটা বুঝতে পারলে কিভাবে এঁকেছি আমি? তাহলে এরকম ছিল, এই মুভ করে এরকম চলে এলো, আবার এই মুভ করে এরকম চলে এলো, এই মুভ করে এরকম চলে এলো। তাহলে এও যেমন সরে 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 যাচ্ছে, ঠিক তেমন ভাবে সান আর্থ, মুন অ্যান্ড আর্থ টোটাল সিস্টেমটাই সরে সরে যাচ্ছে। এই এই কারণেই এই যে সিস্টেমটার জন্যই দেখবে কখনোই যে সানের চারপাশে মুনের চারপাশে, সরি আর্থের চারপাশে যে মুনের রোটেশন, সেটা কিন্তু এই প্লেনে হয় না। যদি ধরো এটা সান, এরা যে প্লেনে মুভ করছে ধরলাম এটা, কিন্তু মুন মুভ করছে এইরকম ভাবে, মুন মুভ করছে এইভাবে, তাহলে সান মুভ করছে, তার মানে এইটা প্রায় 5 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তার মানে সান মুভ করছে, যদি এরকম ভাবে সান মুভ করে, তাহলে আর্থের চারপাশে মুন রোটেট করছে এরকম ভাবে, সার্কেলিং, রোটেশন বলবো না, সার্কেল বলবো। তাহলে ব্যাপারটা আমি এতক্ষণ ধরে এটাই বোঝানোর চেষ্টা করলাম যে আমরা যে মুভমেন্ট গুলো বলবো সেটা সেন্টার অফ মাসের রেসপেক্টে। তাহলে কোনো অবজেক্টের মুভমেন্ট আমরা সিম্পলি ক্যালকুলেট করতে পারবো যদি আমার তাদের সেন্টার অফ মাস জানা থাকে। এইবারে কথাটা হচ্ছে, এবার একটা জিনিস দেখো, যদি এবার একটু অন্য জায়গায় আসছি, এক্সটার্নাল ফোর্স অ্যান্ড ইন্টারনাল ফোর্স। এবার আমরা জানি ধরো এই যদি একটা অবজেক্ট হয়, তাহলে এখানে M1 আছে, এখানে M2 আছে, এখানে M3 আছে। হ্যাঁ বলো। এই যে একটু আগে যে বললেন যে সানটা যে রোটেট করছে, হুম। তাহলে সেন্টার অফ মাসটাও এদিক ওদিক মানে ফিক্সড নয় একটা জায়গায় আর কি, হ্যাঁ হ্যাঁ পয়েন্ট। হ্যাঁ, দেখো এই যে করলা, এই যে ধরি যদি এটা মাঝখানে থাকে তাহলে ঘুরতো, তাহলে এরকম এরকম চলে যাচ্ছে, সানও সরে 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 যাচ্ছে, এও মুভ করে করে যাচ্ছে। কিন্তু এবার কি হচ্ছে, সেন্টার অফ মাসটা তো এখানে, তাহলে রোটেশনটা তো, কারণ আমি কিন্তু সান আর আর্থ সাবসিস্টেমটাকে ধরেছি, অন্যান্য প্ল্যানেটের কথা ধরিনি, সে তো আরো কমপ্লেক্স হয়ে যাবে। তার মানে আমি এখানে আর্থ এখানে ঘুরছে, তাহলে সেন্টার অফ মাসটা চলে এসছে, যে তার মানে আর্থ যাকে সেন্টার করে রোটেট করছে, সার্কেল করছে, সার্কুলার মোশনে আছে, যাকে সেন্টার করে, সেই সেন্টার কিন্তু সানের সেন্টার নয়, সান থেকে সরে এসছে এইখানে সেন্টার,
এইখানে সেন্টার। তাহলে এবার সবাই কিন্তু মুভ করছে সান অ্যান্ড আর্থ একে একে সেন্টার করে, তাহলে একে সেন্টার করে ঘুরলে তাহলে কেমন হয় মুভমেন্টটা, এরকম হলো। কিন্তু শান্ত আর ফিক্স নয়, শান্ত সরে সরে যাবে, তাহলে শান্ত সবসময় সরে 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 যাচ্ছে, সবাই তো মুভ করছে, তাহলে এ মুভ করলো এরকম ভাবে, তাহলে এবার সরে গেল, আবার মুভ করলে এইভাবে, আবার মুভ করলে এইভাবে, তার মানে এরা সরে সরে যাচ্ছে একবার এরকম ভাবে, এরকম ভাবে, এরকম ভাবে মুভ করে করে যাচ্ছে। দেখো যেটা বললাম সেটা বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে যেটা আমি বলছিলাম যে এবার এইখানে যেটা আছে, ধরো এই অবজেক্টের মধ্যে M1 M2 M3 M4 আছে, এদের মধ্যে ইন্টারনাল ফোর্স কত বলো? টোটাল ইন্টারনাল ফোর্স, টোটাল ইন্টারনাল ফোর্স, এক্সটার্নাল ফোর্স নয়, টোটাল ইন্টারনাল ফোর্স। কারণ ইন্টারনাল ফোর্স কোথা থেকে আসবে? প্রত্যেকের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, মানে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, তাই তাদের মধ্যে একটা টোটাল ইন্টারনাল ফোর্স ক্রিয়েট করবে। তাহলে M1 M4 কে অ্যাট্রাক্ট করছে, M4 M1 কে অ্যাট্রাক্ট করছে, M1 M2 কে অ্যাট্রাক্ট করছে, M2 M1 কে, M4 M2 কে, মানে সবাই সবাইকে অ্যাট্রাক্ট করছে। তাহলে টোটাল ইন্টারনাল ফোর্সটা কত হবে? টোটাল ইন্টারনাল ফোর্সটা কিন্তু জিরো হয়, টোটাল ইন্টারনাল ফোর্স জিরো হয়। তাহলে এই টোটাল ইন্টারনাল ফোর্স জিরো হয় বলে উইদাউট এনি এক্সটার্নাল ফোর্স, আমি কোনো এক্সটার্নাল ফোর্সের কথা ধরছি না, এক্সটার্নাল ফোর্স নেই, অ্যাবসেন্স অফ এনি এক্সটার্নাল ফোর্স, যে ইন্টারনাল ফোর্সটা আছে সেই ইন্টারনাল ফোর্সটার জন্য টোটাল ইন্টারনাল ফোর্সটা হচ্ছে জিরো। এই টোটাল ইন্টারনাল ফোর্সটা জিরো হওয়ার জন্য এই যে পুরো সিস্টেমটা, মানে এই যে পুরো অবজেক্টটা, তার শেপ অ্যান্ড সাইজ টাইমের সঙ্গে এমনি এমনি চেঞ্জ হয় না, নিজে নিজে চেঞ্জ হয় না, টাইম আর শেপের সঙ্গে নিজে নিজে চেঞ্জ হয় না। কেন চেঞ্জ হয় না? তাদের মধ্যেই কোনো ফোর্স অ্যাক্ট করছে না, হ্যাঁ করছে, কিন্তু যে ফোর্সটা অ্যাক্ট করছে ইন্টারনাল ফোর্স, টোটাল ইন্টারনাল ফোর্স ইকুয়াল টু জিরো ইন দ্য অ্যাবসেন্স অফ এনি এক্সটার্নাল ফোর্স। এটা হচ্ছে প্রথম কথা। আচ্ছা, এবারে যদি আমরা এবার আসি টর্কের ব্যাপারে। টর্ক, টর্ক, আচ্ছা ধরো আমি একটা 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 জিনিস তোমাকে বলি। এখানে ধরো এখানে একটা আমি একটা ফায়ার ক্র্যাকার বা ফায়ার বল, আমি একটা ধরো বোম ফাটিয়ে দিয়েছি, বোম একটা আগুন লাগিয়ে ছেড়ে দিয়েছি, আমি এরকম ভাবে ছুড়ে দিয়েছি, তাহলে বোমটা এরকম ভাবে মুভ করবে। এবার এখানে ধরো এখানে একটা গ্রেনেড বা একটা বোম ফাটিয়ে দিয়েছি, এই জায়গায় এসে বোমটা ফেটে গেল, ফেটে গেলে কি হবে? অনেকগুলো ফ্র্যাগমেন্টস তৈরি হবে, অনেকগুলো পার্ট তৈরি হবে, কিছু পার্ট এদিকে যাবে, কিছু পার্ট এদিকে যাবে, কিছু পার্ট নিচে যাবে, কিছু পার্ট উপরে যাবে। তাহলে সবাই তো চারদিকে ছিটকে ছিটকে চলে গেল, এই চলে গেল, এই চলে গেল, এই চলে গেল, তাহলে কি হলো সেন্টার অফ মাসে? না এদের এবার এরা কিভাবে মুভ করবে, প্রত্যেকটা পার্টিকেল কিভাবে মুভ করবে? প্রত্যেকটা পার্টিকেল মুভ করবে এমন ভাবে যেন সেন্টার অফ মাস তাদের এগিয়ে যাচ্ছে। মানে ধরো যদি না ফাটতো, অবজেক্টটা যদি না এক্সপ্লোড করতো, তাহলে যেভাবে যেত টোটাল অবজেক্ট গুলো ছড়িয়ে যাওয়ার পরে তাদের যদি আমরা লিনিয়ার মোমেন্টাম ক্যালকুলেট করি, দেখব এই মেন অবজেক্টের এখানে ধরো A1 A2 A3 A4 অনেকগুলো ফ্র্যাগমেন্ট হলো, তার মানে এটা যদি এ গিয়ে এক্সপ্লোড করলো, এক্সপ্লোড করার পরে A1 A2 A3 A4 ফ্র্যাগমেন্টস ফর্ম করলো, তাহলে যদি আমি বলি এর ভেলোসিটি ভি, সেন্টার অফ মাস, আর এর মাস বললাম আমি এম, এর M1 ভেলোসিটি V1, এর M2 এর M2 ভেলোসিটি V2, এর M1 ভেলোসিটি V1, M4 ভেলোসিটি V4 এক্সেট্রা এক্সেট্রা। তাহলে এবার টোটাল যে অবজেক্ট, টোটাল যে সেন্টার অফ মাস এই অবজেক্টের অরিজিনালি সেটা MV CM,
লিনিয়ার মোমেন্টাম এমভি সিএন। এইবারে সেটা কার সঙ্গে সমান হবে? এদের প্রত্যেকটা ফ্র্যাগমেন্টস m1 v1 ভেক্টর, m2 v2 ভেক্টর, ভাইস ভার্সা। তার মানে এমন ভাবে যেন প্রত্যেকটা পার্টিকেল এক্সপ্লোড করার পর ফেটে যাবে উইদাউট এনি এক্সটার্নাল ফোর্স। এই এক্সপ্লোশনটা হলো কিন্তু তার ইন্টারনাল রিয়াকশনের জন্য, কেমিক্যাল রিয়াকশনই বলতে পারো। তার মানে ভেতরে একটা ইন্টারনাল ফোর্স কাজ করেছে। তাহলে ইন দ্য অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ফোর্স, যদি আমি কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করি, তাহলে অবজেক্টটা যাওয়ার পরে তার ফ্র্যাগমেন্টস গুলো নিয়ে এমন ভাবে মুভ করবে যেন সেন্টার অফ মাস সিম্পলি যে পথটা সে ফলো করেছিল সেই পথ দিয়েই চলে আসবে, দেখো যেটা বললাম সেটা বুঝতে পারলে? স্যার এইটা একটু ইন শর্ট বলতে পারবেন, মানে শুরু করেছিল আর আস্তে 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 এক্সপ্লোড করে গেল আর কি। হ্যাঁ, এক্সপ্লোড এখানে এক্সপ্লোড করলো তো, তাহলে এক্সপ্লোড করার পর কি হবে? অনেকগুলো ফ্র্যাগমেন্টস তৈরি হবে। ধরো এইটা একটা ফ্র্যাগমেন্ট, এটা একটা ফ্র্যাগমেন্ট, এটা একটা ফ্র্যাগমেন্ট, তাহলে সবাই তো বিভিন্ন ভাবে বিভিন্ন দিকে চলে গেল চলে। কিন্তু সে যাক, তাতে কোনো যায় আসে না, কিন্তু এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হয়নি, এখানে হয়নি। তাহলে এই অবজেক্টটা আর নেই, এই অবজেক্টটা কেটে চলে গেছে, নেই, টুকরো টুকরো হয়ে গেছে এই অবজেক্টটা। কিন্তু যদি প্রত্যেকের এই লিনিয়ার মোমেন্টাম আমি ক্যালকুলেট করে ফেলি, তাহলে দেখব তার মেন যে অবজেক্টটা ছিল ইনিশিয়ালি, তার সেন্টার অফ মাসের ভেলোসিটি যদি ভি হয় আর তার লিনিয়ার মোমেন্টাম এম ভিসিএম, এই লিনিয়ার মোমেন্টামের মতো যা হবে এদের টোটাল যে লিনিয়ার মোমেন্টাম, প্রত্যেকটা ফ্র্যাগমেন্টসের লিনিয়ার মোমেন্টামের রেজাল্টেন্ট আর লিনিয়ার মোমেন্টামের টোটাল এই প্রিলিমিনারি বা ইনিশিয়াল অবজেক্টের লিনিয়ার মোমেন্টামের সঙ্গে সমান। তাহলে কি বোঝালো? যেন এক্সপ্লোরটা সবকিছুকে নিয়ে, আমি যদি সবকিছুকে নিয়ে হিসেবটা করি, তাহলে দেখব যেভাবে আমি অবজেক্টটাকে ছুড়ে দিয়েছিলাম সেইভাবেই সবাই এমন ভাবে পথ ফলো করেছে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? চলে যেতে পারে অনেকে অনেক দিকে, কিন্তু যেন মনে হচ্ছে, যেমন ধরো একটা রাস্তা দিয়ে যদি একটা হাতি হেঁটে যাচ্ছে, একটা এলিফ্যান্ট হেঁটে যাচ্ছে, অনেকগুলো কুকুর এসে যদি চিৎকার চেঁচামেচি করে, তাহলে হাতি কিন্তু তার মোশনটা চেঞ্জ করছে না, হাতি কিন্তু তার ডিরেকশন চেঞ্জ করছে না, হাতি কিন্তু সিম্পল হেঁটে 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 চলে যাচ্ছে, কুকুরগুলো চারদিক থেকে দৌড়ে দৌড়ে চলে আসছে, কিন্তু সে কিন্তু মুভ করে যাচ্ছে সেটা। তাহলে হাতিটাকে ধরো সেন্টার অফ মাস, তাহলে মেন অবজেক্ট ওই হাতি, তার সেন্টার অফ মাস, চারদিকে অনেকগুলো ফ্র্যাগমেন্ট হলে কি হলো? তাদের যদি লিনিয়ার মোমেন্টাম উইথ ভেক্টর ফর্ম যদি আমি নিই, তাহলে দেখবো টোটাল লিনিয়ার মোমেন্টাম অফ ফ্র্যাগমেন্টস ইকুয়াল টু দ্য অবজেক্ট এ লিনিয়ার মোমেন্টামের সঙ্গে সমান। তার মানে যদি আমি এরকম ভাবে যদি স্ট্রেট লাইনে যায়, তাহলে যদি এক্সপ্লোরও করুক কিছু যায় আসে না, তাহলে দেখা যাবে কি যে টোটালটা যদি না হয়, সবার সামেশন যদি না হয়, সবার রেজাল্টেন্ট যদি না হয়, লিনিয়ার মোমেন্টামে প্রত্যেকটা ফ্র্যাগমেন্টসের যদি লিনিয়ার মোমেন্টামের আমি যদি রেজাল্টেন্ট নিই, তাহলে মেন অবজেক্টের লিনিয়ার মোমেন্টামের সঙ্গে মিল হয়ে যাবে, মানে মিলে যাবে, মানে সেম হয়ে যাবে। দ্যাট মিনস সেন্টার অফ মোশন তার মোশন চেঞ্জ করেনি, কোনো এক্সটার্নাল ফোর্সও নেই, তাই সে তার মোশনটাই চেঞ্জ করেনি, সে চলে গেছে। অরিজিনালি হয়তো সেটা নেই, কারণ অবজেক্টটা ফেটে গেছে, তো অবজেক্টটা ফেটে গেছে, মেইন অবজেক্ট নেই, কিন্তু কিচ্ছু যায় আসে না, সেন্টার অফ মাস চলে গেছে, যেভাবে যাচ্ছিল সেইভাবেই যাচ্ছে। তাহলে এরা চারদিকে চলে যেতে পারে, সেন্টার অফ মাস এখানেই থেকে গেছে, সেন্টার অফ মাস এই চলে যাচ্ছে। বুঝতে পারলে? দেখো, সেন্টার আমার সেই ট্র্যাজেক্টরিতেই থাকছে আর কি। হ্যাঁ, যেভাবেই মুভ করানো হোক না কেন, ট্র্যাজেক্টরিটা কিন্তু সেটাই থেকে যাবে, একদম সেই, তার কিন্তু কোনো মুভমেন্ট বা কোনো কিছুই তার চেঞ্জ হবে না। আচ্ছা, এটা একটা কনসেপ্ট। এইবার যে কনসেপ্টটা স্যার, হ্যাঁ আর একটা ডাউট আছে। হ্যাঁ বলো। এই যে প্রেগনেন্ট যখন মানে এটা ছড়িয়ে যাচ্ছে,
হ্যাঁ তখন মাস কমে যাচ্ছে আর কি, ওই যে ছোট ছোট হ্যাঁ ফ্র্যাগমেন্টস এর হ্যাঁ একদম মানে এফ মাস গুলো যেহেতু, হ্যাঁ স্মল মাস, তাহলে ভেলোসিটিটাও তো বেশি হবে। হ্যাঁ হতে পারে, হোক না, হোক। ধরো আমি 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 তোমার একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। ধরো এখানে অবজেক্টটা হচ্ছে 5 কেজি, মুভ করলো 6 মিটার পার সেকেন্ড, দ্যাট মিনস হয়ে গেল 30 মিটার পার সেকেন্ড, 30 কেজি মিটার পার সেকেন্ড মোমেন্টাম, কেজি মিটার পার। এটা চলে যাওয়ার পরে আমি বেশি না, আমি দুটো দুটো কে ধরলাম, একটা চলে গেল ধরো এদিকে, ধরো আহ বললাম আমি ধরো 4 মিটার পার সেকেন্ড। এটা যে ফ্র্যাগমেন্ট তৈরি হলো সেটা ধরো 3 কেজি, তাহলে আরেকটা ফ্র্যাগমেন্ট কত, 2 কেজি। আমি দুটো দুটো ফ্র্যাগমেন্ট করেছি 2 কেজি, তাহলে 2 কেজি ভেলোসিটি কত হবে, তাহলে কি করে বার করব, তাহলে মেন অ্যাঙ্গুলার মোমেন্টাম 5 × 6 ইকুয়াল টু 3 ইন্টু, আচ্ছা আমি এখানে আচ্ছা 3 × 4 প্লাস 2 × V, আমি জানি না কত, তাহলে এখানে হলো 30, 12 প্লাস 2V, তাহলে 2V ইকুয়াল টু 18, দ্যাট মিনস V ইকুয়াল টু 9। তার মানে যেটা 2 কেজি মাস, আমি ডিরেকশনটা আমি এত কিছু বলছি না ডিরেকশনটা, তাহলে যেটা 2 কেজি মাস, তাহলে তার ভেলোসিটি কিন্তু হতে হবে 9 মিটার পার সেকেন্ড, দ্যাট মিনস এর লিনিয়ার মোমেন্টাম হবে 12 কেজি মিটার পার সেকেন্ড, এর মোমেন্টাম হবে 18 কেজি মিটার পার সেকেন্ড। বুঝতে পারলাম আমি যেটা বলতে চাইলাম, দেখো। হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি। এবারে লিনিয়ার মোমেন্টামের ডেফিনেশনটা কি একবার যদি বলে দেন। লিনিয়ার মোমেন্টাম মিন্স মানে মাস ইন্টু লিনিয়ার ভেলোসিটি, মাস ইন্টু লিনিয়ার ভেলোসিটি, এটা নিয়ে সিম্পলি লিনিয়ার মোমেন্টাম ডিনোটেড বাই স্মল p ইকুয়াল টু m ইন্টু v, m মিন্স মাস, v মিন্স ভেলোসিটি, তাহলে হয়ে গেল লিনিয়ার মোমেন্টাম, আমাদের লিনিয়ার মোমেন্টাম। তাহলে এর ভেক্টর ফর্ম, ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, পি ভেক্টর, এম তো আর ভেক্টর হয় না, এমটা স্কেলার, মাস, ভি ভেক্টর, পি ভেক্টর ইকুয়াল টু এম ইন্টু ভি ভেক্টর। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, আমি যদি করি ডিপি ভেক্টর বাই ডিটি, রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, ফোর্স হয়ে যাবে ইকুয়াল টু ডি ফোর্স। ডিটি অফ এম ভি ভেক্টর। এবার এমটা কোথায় যাবে, বাইরে চলে গেল, ডিভি ডিটি, দ্যাট মিনস এম এ ভেক্টর। তাহলে এটা আমাদের একটা কনসেপ্ট কাজে লাগবে, দ্যাট মিনস দিস ইজ নাথিং বাট এফ, তাহলে এফ ইকুয়াল টু ডিপি ডিটি, এফ ভেক্টর মানে দ্যাট মিনস এফ ভেক্টর ইকুয়াল টু ডি পি ভেক্টর ডিটি। আচ্ছা এটাকে আমাদের কাজে লাগবে। এবার মেন যে রোটেশনাল মেশিনে মেন যেটা লাগে সেটা হচ্ছে টর্ক, টর্কের অ্যাপ্লিকেশনটা। হ্যাঁ আরেকটা আছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম বলে কি বলবো আমরা, না অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ নাথিং বাট, দুভাবে একে বলা যেতে পারে, মাস, একে ডিনোট করা হয় এল দিয়ে, মাস ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটি। এইবার মজার কথা হচ্ছে এখানে আর মাস বলা হয় না, এখানে বলা হয় মাস ডিস্ট্রিবিউশন, দ্যাট মিনস মোমেন্ট অফ ইনার্শিয়া আই। এখানে কিন্তু আর মাস বলা হয় না, মাস ডিস্ট্রিবিউশন। তার মানে মাসের রোটেশনাল সিনোনিম বলতে পারি আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া। মাসের রোটেশনাল সিনোনিম হচ্ছে আমাদের, রোটেশনাল ইকুইভ্যালেন্ট হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, যাকে ডিনোট করা হয় আই দিয়ে। এবার আই মিনস সিম্পলি একটা ফর্ম আছে, আই ইকুয়াল টু এম আর স্কয়ার। এবার বিভিন্ন অবজেক্টে বিভিন্ন হয়, এটা একটা সিম্পল আমি বললাম আই। আর অ্যাঙ্গুলার ভেলোসিটি মিনস ওমেগা, তাহলে এল ইকুয়াল টু আই ওমেগা, এল ইকুয়াল টু আই ওমেগা। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম। এই অ্যাঙ্গুলার মোমেন্টামে আরো একটা ভালো নাম আছে, মোমেন্ট
of linear momentum. মোমেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম এর সব থেকে খুব সুন্দর নাম মোমেন্ট অফ মোমেন্টা। মোমেন্ট অফ মোমেন্টা। তাহলে মোমেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম মিনস মোমেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম, অর সিম্পলি খুব যেটা খুব মনে রাখে মোমেন্ট অফ মোমেন্টা। মোমেন্ট অফ মোমেন্টা। তাহলে আমি এটাকে এল ইকুয়াল টু মোমেন্ট অফ লিনিয়ার। আচ্ছা, মোমেন্ট যখনই লেগে যাবে, মোমেন্ট লেগে যাওয়া মানেই বুঝতে হবে সেখানে একটা আমাকে ডিস্টেন্সের ব্যাপারটাকে ক্যালকুলেট করতে হবে। কোন একটা ডিস্টেন্স, কোন একটা পয়েন্ট থেকে, কোন একটা সেন্টার থেকে ডিরেকশনটা অর ডিস্টেন্সটা লাগবে। তাহলে আমি যদি বলি মোমেন্ট, দ্যাট মিনস আর ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, আমি বলবো তোমাকে লিনিয়ার মোমেন্টাম পি। তার মানে এল ভেক্টর যদি নিই, আর ভেক্টর ক্রস পি ভেক্টর, দ্যাট মিনস মোমেন্ট থাকা মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট অফ রোটেশন। পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট অফ রোটেশন, সেটা আমি তো বলছি পয়েন্ট অফ ছবিটা এঁকে পয়েন্ট অফ রোটেশন। তার মানে মোমেন্ট যখনই থাকবে, এটা কিন্তু যতগুলো মোমেন্ট থাকে জেনারেলি সেটা কিন্তু রোটেশনাল মোশনের জন্য অ্যাপ্লাই হয়। তাহলে রোটেশনাল মোশনে একটা পয়েন্ট অফ রোটেশন থাকে, আর যখনই মোমেন্ট অফ সামথিং একটা কিছু বলবো তখন আমাদের মনে রাখতে হবে সেই মোমেন্ট, সেই পয়েন্ট অফ রোটেশন থেকে সেই যে অবজেক্ট, ধরো এই হচ্ছে একটা পয়েন্ট অফ রোটেশন ও এইখানে একটা অবজেক্ট, যে অবজেক্টটা মুভ করছে এইভাবে, ধরো এইভাবে রোটেট করছে, তাহলে তার লাইনস অফ অ্যাকশনটা হচ্ছে এটা। ধরো এদিকে কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এফ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এটা হচ্ছে তার, আমি এটা এঁকেছি আর ডট ডট দিয়ে তার লাইনস অফ অ্যাকশন এঁকেছি, তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এইটা হচ্ছে সেই পারপেন্ডিকুলার ডিস্টেন্স আর। তার মানে যেখানেই আমরা কোনো কিছু মোমেন্ট বার করব, ধরো এখানে যদি আমি তো এখানে, ধরো এখানে পয়েন্ট আছে, এখানে পয়েন্ট আছে, এবার এরকম ভাবে মুভ করছে, ধরো লাইনস অফ অ্যাকশন এটা, তাহলে এটা হচ্ছে তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স। সবসময় পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা নেওয়া হবে, মুভমেন্ট মানেই ডিস্টেন্স গুণ করে দিতে হবে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে এখানে এল ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর ক্রস পি ভেক্টর। আচ্ছা, এবার যদি আমি বলি যে ধরো ডিএল ভেক্টর ডিটি, দ্যাট মিনস ডিডিটি অফ আর ভেক্টর ক্রস পি ভেক্টর। আচ্ছা, এবারে আমি যদি ইন্টিগ্রেশন সরি ডিফারেন্সিয়েট করি, আর ভেক্টর ক্রস, কারণ ক্রস প্রোডাক্টে আমাদের সবসময় কিন্তু ডিসোসিয়েটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল মানতে হবে, আর আগে আছে তো আগেই রাখতে হবে, সে ডিফারেন্সিয়েট হোক কি না হোক, প্লাস ডিআর ভেক্টর ডিটি ক্রস পি ভেক্টর। vector dt vector by dt means okay. Now v vector cross v vector means 0. So m into 0, v vector cross v vector means 0. তার মানে হয়ে গেল r vector cross f vector। তাহলে rate of change of angular momentum, which is nothing but torque. Rate of change of angular momentum just means torque,
তাহলে আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। তাহলে টর্ক ইকুয়াল টু আর ভেক্টর ক্রস এফ ভেক্টর, এটাই হচ্ছে টর্ক। তাহলে টর্ক, টর্কের ইম্পর্টেন্স কি? টর্ক ইজ এ ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ ক্রিয়েটস দ্য টেন্ডেন্সি টু মুভ, টেন্ডেন্সি টু রোটেট, টেন্ডেন্সি টু রোটেট। তার মানে যে ফোর্স, তার মানে ফোর্স যেটা করে, ফোর্স করে কি না আমাদের টেন টু ডিসপ্লেসমেন্ট, ফোর্স টেন্ডস টু ডিসপ্লেসমেন্ট। তার মানে ডিসপ্লেসমেন্টে একটা টেন্ডেন্সি ফর্ম করে। আমি শেপ এন্ড সাইজের ওটার কথা কিছু বলছি না। তাহলে টেন্ডস টু ডিসপ্লেসমেন্ট মানে ডিসপ্লেসমেন্টে একটা টেন্ডেন্সি ক্রিয়েট করে। কিন্তু যেটা টর্ক, টর্ক ইজ টার্নিং এফেক্ট অফ ফোর্স, এটা সব থেকে ইম্পর্টেন্ট। টর্ক ইজ নাথিং বাট টার্নিং এফেক্ট অফ ফোর্স। তাহলে ফোর্সের মধ্যে যে টার্নিং এফেক্টটা থাকে সেটা ক্রিয়েট করে কিন্তু আমাদের আমাদের টর্ক। তাহলে টর্ক ইজ এ রোটেশনাল synonym of or rotational analogy of force that is which create rotation or turning effect of force, মানে টার্ন করার চেষ্টা করছে, টার্ন করছে। তার মানে এখানে যদি আমি আমি রাইট হ্যান্ড থাম রুল এখানে অ্যাপ্লাই হবে আর ভেক্টর ক্রস এফ ভেক্টরে। তার মানে এটা যদি একটা প্লেন আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবে যে যেটা আর ভেক্টর সেটা ফ্রম দ্য অরিজিন টু, ফ্রম দ্য পয়েন্ট অফ রোটেশন টু আউটসাইড, ফ্রম দ্য পয়েন্ট অফ রোটেশন টু আউটসাইড। তার মানে যদি এখানে পয়েন্ট অফ রোটেশন থাকে আর এখানে একটা পয়েন্ট আমি দিই, তাহলে আমি যদি বলি এদের মধ্যে ডিরেকশনটা হচ্ছে আর, কিন্তু যদি রেডিয়াস ভেক্টর বলা হয় অর ডিস্টেন্স ভেক্টর বলা হয়, তাহলে আমি বলবো আর ভেক্টর পয়েন্টেড ফ্রম অরিজিন টু দ্যাট পয়েন্ট। তাহলে সব সময় অরিজিন, এর অরিজিন হবে অ্যাক্সিস পয়েন্ট অফ রোটেশন টু আউটসাইড। এটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট হবে, যেখানে যদি অ্যাপ্লাই কথাটা মাথায় রাখবে। তার মানে এখানে যে রোটেশনটা হবে, তার মানে এর জন্য একটা আমাদের ডিস্টেন্স ভেক্টর লাগে আর ভেক্টর এখানে, যাকে আমরা রেডিয়াস ভেক্টরও বলি। তার ডাইরেকশন কিন্তু ফ্রম অরিজিন অর পয়েন্ট অফ রোটেশন টু আউটসাইড। তাহলে এবার এখানে হচ্ছে এফ ভেক্টর। এবারে এফ ভেক্টর যদি হয় তাহলে আর ভেক্টর ক্রস এফ ভেক্টর রাইট হ্যান্ড থাম রুল, তার মানে টর্ক অ্যাপ্লাই হবে আউট অফ দ্য প্লেন। এখানে আপওয়ার্ড ডাউনওয়ার্ডও হতে পারে, যাও এটা কিছু হতে পারে। এইবারে যদি আমি বলি যে ফোর্সটা ঠিক এরকম নেই, ফোর্সটা আছে এরকম ভাবে, অ্যাক্সিস অফ রোটেশন, ধরো এই একটা অবজেক্ট, ডিফাইন টাইপের অবজেক্ট যে মুভ করছে, মুভ করছে। এইবারে এখানে একটা পয়েন্ট দিলাম আমি, আর ভেক্টর। এখানে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে টুয়ার্ডস দ্যাট ডিরেকশন, এখানে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এইটা হচ্ছে তার লাইন অফ অ্যাকশন। কারণ লাইন অফ অ্যাকশন একটা, যেহেতু ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, তাই লাইন অফ অ্যাকশন আমরা যে কোনো দিকে প্রডিউস করতে পারি। এখানে যেমন প্রডিউস করবো, উপরেও করা যেতে পারে, কিন্তু আমাদের নিচেই করতে হতো, কারণ এখানে আমাকে একটা পারপেন্ডিকুলার ড্র করতে হতো। তাহলে এখানে ঠিক আমার পারপেন্ডিকুলার মনে হচ্ছে না, আমি একটু পারপেন্ডিকুলার করে দিই, তাহলেই হয়ে গেল। পারপেন্ডিকুলার করে দিলাম, তাহলে দিস ইজ লাইন অফ অ্যাকশন। নাইনটি ডিগ্রি। তাহলে এবার এখানে টর্কটা অ্যাপ্লাই হবে আর এন্ড এফ, আর এন্ড এফ, তাই টর্কটা অ্যাপ্লাই হবে উপর দিকে। তার মানে টর্কটা পারপেন্ডিকুলারলি উপরের দিকে অ্যাপ্লাই হবে। তাহলে যখনই পারপেন্ডিকুলারলি উপর দিকে অ্যাপ্লাই হবে, মানে আউট অফ দ্য প্লেন অ্যাপ্লাই হবার টেন্ডেন্সি থাকবে। তার মানে অবজেক্টটাও এবার মুভ করার চেষ্টা করবে উপরের দিকে, কারণ যেদিকে ফোর্স অ্যাপ্লাই হয় সেদিকে লিনিয়ার মোশন হয়, আর যেদিকে টর্ক অ্যাপ্লাই হয় সেদিকে তার
মুভমেন্ট অফ টেন্ডেন্সি থাকে, অর্থাৎ টার্নিং এফেক্ট অফ সার্কুলার। তার মানে এই অবজেক্টটা আবার কেমন ভাবে মুভ করবে, এরকম ভাবে, এরকম ভাবে মুভ করবে, টেন্ডেন্সি থাকবে এরকম ভাবে মুভ করবে, ঠিক আছে। তার মানে এখানে টর্কটা পজিটিভ হবে, মনে রাখবে টর্ক ইজ অলওয়েজ পজিটিভ হোয়েন অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট থাকবে, অ্যান্টি ক্লকওয়াইজ। আর টর্ক ইজ অলওয়েজ নেগেটিভ হবে হোয়েন দেয়ার ইজ ক্লকওয়াইজ মুভমেন্ট। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট থাকলে টর্ক ইজ পজিটিভ, আর মানে টার্নিং এফেক্টটা যদি টেন্ডেন্সি থাকে অ্যান্টি ক্লকওয়াইজের তাহলে সেটা হবে পজিটিভ টর্ক, আর যদি ক্লকওয়াইজ ডাইরেকশনে থাকে তাহলে সেটা হবে নেগেটিভ ডাইরেকশনে, ঠিক আছে, নেগেটিভ ডাইরেকশনে থাকবে। দেখো এটা বুঝতে পারলে কিনা, দিলে আমরা পরের ফরম্যাটে যাব। এটা কি সায়েন্স কনভেনশন? পজিটিভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইন কনভেনশন, এটা সাইন কনভেনশন। এবারে আমরা থ্রি ডাইমেনশনাল মুভমেন্টটা আমি একটু আগে, তার আগে আমরা একটা জিনিস বলে দিই। সেখানে ধরো এক্স ভেক্টর, ওয়াই অ্যান্ড জেড, এক্স ওয়াই অ্যান্ড জেড, পয়েন্ট পি, যখন একটা পয়েন্ট মুভ করছে তাহলে এখানে হচ্ছে আর ভেক্টর সবসময় ফ্রম অরিজিন, এখানে এফ অ্যাপ্লাই হচ্ছে, ধরো এখানে একটা ফোর্স অ্যাপ্লাই হলো, এর মধ্যে ডাইরেকশন হচ্ছে থিটা, এফ অ্যান্ড আর এর মধ্যে ডাইরেকশন হচ্ছে থিটা, এফ অ্যান্ড আর একই সেম প্লেনে আছে, ঠিক আছে। এবার এর সঙ্গে লাইন অফ অ্যাকশন করার জন্য এর সঙ্গে প্যারালালি আমি আর একটা ফোর্স ইমাজিন করলাম, কারণ প্যারালাল হলে ওখানে যদি এফ হয় তাহলে এটাও এফ হবে, কোনো অসুবিধা নেই, এটাও এফ হবে। আচ্ছা, এইবারে ও হচ্ছে অরিজিন, তাহলে টর্ক অফ এফ ভেক্টর, টর্ক অফ এফ ভেক্টর, কারণ টার্নিং এফেক্ট অফ ফোর্স, টর্ক অফ এফ ভেক্টর অ্যাবাউট ও, তাহলে টর্ক অফ এফ ভেক্টর অ্যাবাউট ও ইজ কি না, ইজ টর্ক ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর ক্রস এফ ভেক্টর, আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। তাহলে টর্ক মিনস আর এফ সাইন থিটা, আর এফ সাইন থিটা। এবার থিটা যদি 90 ডিগ্রি হয়, theta is 90 degree, that is when f and r are perpendicular to each other, then torque is maximum whose value is r f। এখন থিটা ইকুয়াল টু যদি 0 ডিগ্রি or 180 ডিগ্রি হয়, 0 ডিগ্রি and 180 ডিগ্রি, that means line of action passing through origin, যদি লাইন অফ অ্যাকশনটা অরিজিন দিয়ে পাস করে, এরকম পাস করছে, এরকম না করে যদি এরকম ভাবে পাস করে, তাহলে ডিস্টেন্স কত, ফোর্সের থেকে ডিস্টেন্স কত নেই। এর বেলায়, এটার বেলায় যেমন ফোর্সের সঙ্গে ডিরেকশন ডিস্টেন্স হচ্ছে আর, ডিস্টেন্স হচ্ছে আর, এর বেলায় ডিস্টেন্স কত, ইকুয়াল টু 0। এর বেলায় আছে অরিজিন থেকে, কারণ মুভ তো করবে অ্যাবাউট দ্য অ্যারাউন্ড অ্যাবাভ দ্য অ্যারাউন্ড দ্য অরিজিন, তার মানে অরিজিনের চারদিকে তো রোটেট করার চেষ্টা করবে, তাহলে পয়েন্ট পিটা তো অরিজিনের চারদিকে রোটেট করার চেষ্টা করবে। তাহলে আমরা যখন এফ ইকুয়াল টু 0 ডিগ্রি বলবো, দ্যাট মিনস লাইন অফ অ্যাকশন, লাইন অফ অ্যাকশন হয় ফোর্স নাহলে লাইন অফ অ্যাকশন, লাইন অফ অ্যাকশন পাসিং থ্রু অরিজিন, লাইন অফ অ্যাকশন passing through origin, oh that means torque equal to 0। তার মানে টর্ক অ্যাপ্লাই হবে না, তার মানে সে মুভই করবে না। তাই আমরা তখন দেখবে যখনই কোনো আমাদের কোনো ডোর বা উইন্ডো যখন থাকে, তার যে হিঞ্জ এখানে আটকানো থাকলো, মানে দেওয়ালের সঙ্গে যেটা আটকানো থাকে সেটা হচ্ছে এটা,
এবার আমরা দরজার যে হাতল যেখানে আমরা ফোর্স অ্যাপ্লাই করি সেটা হচ্ছে এইদিকে। তাহলে আমরা যখন দরজাটাকে ওপেন করব অর ক্লোজ করব আমরা এই হ্যান্ডেলেই ফোর্স অ্যাপ্লাই করব। তাহলে ধরো আমি এইদিকে ফোর্স অ্যাপ্লাই করলাম এফ, তাহলে লাইন অফ অ্যাকশন এটা, অরিজিন এটা, যার রেসপেক্টে ডোরটা মুভ করবে সেটাই হচ্ছে তার পয়েন্ট অফ অরিজিন। তাহলে এখান থেকে আমি একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স ড্র করলাম আর তাহলে এবার দেখো এফ এর যেখানে লাইন অফ অ্যাকশন তার থেকে অরিজিনের কিন্তু একটা ডিস্টেন্স আছে, যে ডিস্টেন্সটা হচ্ছে আর। তার মানে এখানে টর্ক অ্যাপ্লাই হবে, সেই টর্কটা ম্যাক্সিমাম টর্ক, দ্যাট মিনস আর এফ। তার মানে আমরা ম্যাক্সিমাম টর্ক অ্যাপ্লাই করার জন্য আমরা কি করি, এবার এই যে ম্যাক্সিমাম টর্ক তাহলে কার কার উপর ডিপেন্ড করছে, না ডিপেন্ড করছে ডিস্টেন্সের উপরে অ্যান্ড ম্যাগনিটিউড অফ ফোর্সের উপরে। তাহলে টর্ক ডিপেন্ড করবে ডিস্টেন্স অ্যান্ড ম্যাগনিটিউড অফ ফোর্স। তাহলে আমরা হয় ফোর্সটাকে বাড়াবো, না হলে আমরা হ্যান্ডেলটাকে দরজার একদম এন্ডে লাগাবো, একদম এজে লাগাবো, যাতে লাইন অফ অ্যাকশন মানে যেদিকে ফোর্সটা অ্যাক্ট করছে আর কি। হ্যাঁ, তার মানে আমরা ওই হ্যান্ডেলটাকে আমরা লাগাবো কোথায়, দরজায় লাগানো হয় কোথায়, একদম এন্ডের দিকে লাগানো হয়, যাতে সেটা অনেকটা বেশি ফোর্স অ্যাপ্লাই করতে পারি। মানে অ্যাভেলেবেল যতটা ম্যাক্সিমাম ফোর্স হতে পারে ততটা ম্যাক্সিমাম ফোর্স আমরা অ্যাপ্লাই করি, যাতে ওই হ্যান্ডেলটা বাইরের দিকে থাকে। এই কারণে হ্যান্ডেলটা একটু এন্ডের দিকে লাগানো হয়, এজের দিকে। এইবারে যেটা আমরা আসছি, যেটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা কথা। এইটা আরেকবার বলতে পারবেন? হ্যাঁ, হ্যান্ডেলটা আচ্ছা, এন্ডেড। মানে আমি গ্রাফটা আঁকবো তো। হ্যাঁ এক্ষুনি যেটা বললেন হ্যান্ডেলটা আচ্ছা, একদম হ্যান্ডেল। এন্ডেড। তার মানে আমরা এক্ষুনি দেখলাম যে টর্ক ইকুয়াল টু আর এফ সাইন আর থিটা। এফ ম্যাক্সিমাম টর্ক, ম্যাক্সিমাম টর্ক যখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এই পজিশনেও টর্ক ডিপেন্ড করবে, টর্কের ম্যাগনিটিউড ডিপেন্ডস আপন দ্য ডিস্টেন্স অ্যান্ড ম্যাগনিটিউড অফ ফোর্স। তার মানে ডিস্টেন্স যত বেশি হবে তত আমাদের টর্ক বেশি হবে, আর যত ফোর্সের ম্যাগনিটিউড ডিস্টেন্স একই রেখে যদি আমি ফোর্সের ম্যাগনিটিউডটা বাড়িয়ে দিই তাহলেও কিন্তু টর্কটা বেশি হবে। তাহলে আমাদের ধরো এখানে ডোর আছে, একটা দরজা আছে, এখানে হ্যান্ডেল আছে, এখানে হিঞ্জ কবজা লাগানো আছে। এবার মুভ করবো আমরা, যদি দরজাটার উপর ফোর্স অ্যাপ্লাই করি দরজাটা মুভ করবে কার রেসপেক্টে, এই হিঞ্জের রেসপেক্টে। তার মানে এটাই তার পয়েন্ট, এটাই তার পয়েন্ট অফ রোটেশন, সেন্টার অফ রোটেশন। তাহলে ওটা হচ্ছে এখানে সেন্টার অফ রোটেশন। তাহলে এখান থেকে এই ডিরেকশনটা হচ্ছে আর 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 ভেক্টর, ভেক্টর কেন, ফ্রম দ্য অরিজিন। এবার আমরা ফোর্স অ্যাপ্লাই করলাম, ধরো এইভাবে ফোর্স অ্যাপ্লাই করছি। এখন পারপেন্ডিকুলার টানতে গেলে ফোর্সটাকে তো আমাদেরকে এক্সটেন্ড করতে হবে। তাহলে লাইন অফ অ্যাকশন, লাইন অফ অ্যাকশন। এবার আমরা পারপেন্ডিকুলার ড্র করে দিলাম। তাহলে পারপেন্ডিকুলার ড্র করলে টর্ক ইকুয়াল টু আর এফ। আরেকটু টর্ক বাড়ানোর জন্য কি করলাম, আমরা ডিস্টেন্সটাকে বাড়াবো। ডিস্টেন্স বাড়ানোর জন্য কোথায় করব, এখন দরজার ম্যাক্সিমাম ডিস্টেন্স কত, এখান থেকে এতটাই হবে না। তাহলে হ্যাঁ আমরা হ্যান্ডেলটাকে কোথায় কোথায় লোকেট করাবো, একদম এন্ডে, একদম একদম এজের দিকে করাবো। আমরা যদি হ্যান্ডেলটাকে ধরো, হ্যান্ডেলটাকে আমি কি করলাম, এখানে না লাগিয়ে আমি এইখানে কোনো জায়গায় আমি হ্যান্ডেলটা লাগালাম, তাহলে দেখো সবই ঠিক আছে, কিন্তু ডিস্টেন্সটা কমে যাওয়ার জন্য আমাকে টর্কটা কিন্তু কম অ্যাপ্লাই হবে, টর্ক লেস হয়ে যাবে, টর্কটা কমে আসবে। তার মানে টর্ক কমে গেলে আমাদের মুভ করাতে কষ্ট হবে। তাহলে তখন যদি আমাকে টর্কটাকে বাড়াতে হয় তাহলে ডিস্টেন্স তো আবার কমে গেল, ফোর্সটাকে অনেক বেশি অ্যাপ্লাই করতে হবে। তাহলে দরজাকে যখন আমরা হ্যান্ডেলের থেকে একদম সেন্টারের দিকে এসে ঠেলার চেষ্টা করবে, আমাকে অনেক বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হয়,
রোটেট করানোর জন্য, কারণ টর্কটা তখন সেখানে বেশি অ্যাপ্লাই করা যায়। আচ্ছা, এইবারে যেটা আমরা আসছি এখানে, যে টর্কে একটা কনসেপ্ট আছে যে তাহলে টর্কটা কোথায় অ্যাপ্লাই হলো, তাহলে টর্ক যেখানেই হোক না কেন টর্ক কিন্তু অ্যাপ্লাই হতে হবে, আমরা সবসময় চেষ্টা করব ম্যাক্সিমাম টর্ক অ্যাপ্লাই করার জন্য। দেখো এখানে আর একটা জিনিস আমি আছি, এক্স ওয়াই প্লেন, জাস্ট এক্স অ্যান্ড ওয়াই, তাহলে পয়েন্ট আর ভেক্টর, ফোর্স, এইভাবে ফোর্স অ্যাপ্লাই করছি, লাইন অফ অ্যাকশন, এটা ডিস্টেন্সটা ডি ধরলাম আমি। আচ্ছা, এবারে এখান থেকে এফ এর তাহলে দুটো পয়েন্ট পাওয়া যাচ্ছে, দুটো কম্পোনেন্ট, এদিকে একটা কম্পোনেন্ট, এদিকে একটা। তাহলে এটা যদি থিটা হয় বিটুইন আর অ্যান্ড এফ, বিটুইন আর রেডিয়াস ভেক্টর অ্যান্ড লাইন অফ অ্যাকশন। থিটা লাইন অফ অ্যাকশন কেন, কারণ ফোর্সটা পুরোটা আসেনি, আমি এক্সটেন্ড করেছি ওই লাইন অফ অ্যাকশন, তাহলে এটাও হচ্ছে থিটা। এইবার এইটা হচ্ছে রেডিয়াল কম্পোনেন্ট এফ আর, এটাই হলো আসল কথা। তাহলে অ্যালং দ্য রেডিয়াস অর from radius, from origin, out of origin, this is radial, radial, এটা হচ্ছে এটাকে তাহলে আমরা বলবো যে রেডিয়াল কম্পোনেন্ট, এফ আর ইকুয়াল টু রেডিয়াল কম্পোনেন্ট, ঠিক আছে, রেডিয়াল কম্পোনেন্ট, রেডিয়াল কম্পোনেন্ট। তাহলে আরেকটা কি পড়ে আছে, আরেকটা পড়ে আছে, তার নাম আমি দেবো এফ টিও দিতে পারি, অর এফ থিটা। তাহলে এফ টি দ্যাট মিনস ট্যানজেন্সিয়াল কম্পোনেন্ট, খুব ইম্পর্টেন্ট কিন্তু ট্যানজেন্সিয়াল কম্পোনেন্টস, ট্যানজেন্সিয়াল, ট্যানজেন্সিয়াল কম্পোনেন্ট or অ্যাঙ্গুলার কম্পোনেন্ট। তবে অ্যাঙ্গুলার কম্পোনেন্ট কথাটা খুব একটা বেশি ইউজ হয় না, ট্যানজেন্সিয়াল কম্পোনেন্ট কথাটা বেশি ইউজ হয়। তাহলে ট্যানজেন্সিয়াল কম্পোনেন্ট আমরা চিনবো কি করে, না যেটা রেডিয়াস ভেক্টরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাপ্লাই হবে, যেটা রেডিয়াস ভেক্টরের সঙ্গে 90 ডিগ্রি হবে সেটা হচ্ছে ট্যানজেন্সিয়াল কম্পোনেন্ট, এন্ড যেটা অ্যালং দ্য রেডিয়াস হবে সেটা হচ্ছে রেডিয়াল কম্পোনেন্ট। এইটা কিন্তু একটু ভালো করে চিনে রাখো যে কোনটা রেডিয়াল কম্পোনেন্ট হয়, কোনটা ট্যানজেন্সিয়াল কম্পোনেন্ট হয়। ট্যানজেন্সিয়াল কম্পোনেন্টের একটা আলাদা নাম হচ্ছে অ্যাঙ্গুলার কম্পোনেন্ট, দুটো কিন্তু সেম। অনেক সময় এটাকে একটু ভর্তি দেওয়ার জন্য বলে অ্যাঙ্গুলার কম্পোনেন্ট। অ্যাঙ্গুলার কম্পোনেন্ট মিনস নাথিং বাট tangential component, আর tangential component and radius vector are perpendicular to each other, are along the radius outward from origin, along the radius outward from origin, এটা হচ্ছে FR vector। আউটওয়ার্ড অফ অরিজিন হতে পারে, ইনওয়ার্ড অফ অরিজিন হতে পারে, সেটা বড় কথা নয়, কিন্তু অ্যালং দ্য রেডিয়াস যেটা হবে রেডিয়াল কম্পোনেন্ট, ঠিক আছে। আচ্ছা, এইবারে তুমি দেখো তাহলে এফ আর ইকুয়াল টু সিম্পল, এবার তো কোনো ব্যাপার না, এফ আর ইকুয়াল টু এফ কস থিটা and এফ টি এফ সাইন, এফ সাইন থিটা। এবার তুমি দেখো টর্ক ইকুয়াল টু আর ভেক্টর ক্রস এফ ভেক্টর, দ্যাট মিনস টর্ক ইকুয়াল টু আর এফ সাইন থিটা, আর এফ সাইন থিটা। তার মানে আমি এটাকে লিখতে পারি এফ সাইন থিটা ইন্টু আর, এফ সাইন থিটা ইন্টু আর। এফ সাইন থিটা মানে কি, ট্যানজেন্সিয়াল ইন্টু আর। তার মানে এইটা হলো আমার আসল কথা চিনে নেওয়ার মতো সব থেকে ইম্পর্টেন্ট কথা, টর্ক মিনস ট্যানজেন্সিয়াল কম্পোনেন্ট অফ এফ অ্যান্ড রেডিয়াস, ডিস্টেন্স আর কি, ডিস্টেন্স। হ্যাঁ, তার মানে এখানে এফ সাইন থিটাটা আসার জন্য ট্যানজেন্সিয়াল কম্পোনেন্ট
অর অ্যাঙ্গুলার কম্পোনেন্ট, আর যেটা হচ্ছে টর্ক এটার জন্যই ক্রিয়েট করবে। তাহলে টর্ক ইকুয়াল টু ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অফ ফোর্স অ্যান্ড ডিস্টেন্স আর। দেখো বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার। তাহলে এখানে এখানে মেনলি আমাদের তাহলে কার জন্য হলো না ট্যানজেনশিয়াল, একটা ফোর্সের দুটো কম্পোনেন্ট থাকে, একটাকে রেডিয়াল বলা হচ্ছে আর একটা ট্যানজেনশিয়াল। একটা ট্যানজেনশিয়াল, অনেক সময় একটু চেঞ্জ ফেঞ্জ করার জন্য বলে দেয় অ্যাঙ্গুলার কম্পোনেন্ট, ব্যাপারটা কিন্তু ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট। ঠিক আছে, এটা এটা গেল আমাদের 2 ডাইমেনশনাল। এবার যদি আমি এটাকে 3 ডাইমেনশন করে নিই, এটা একটু মাথায় রাখবে 3 ডাইমেনশনটা, যেটাকে আমরা আর ভেক্টরটাকে এবার আমরা ডিনোট করব আর এক্স আই ক্যাপ কে ক্যাপ, আর এফ ভেক্টর যতগুলো কম্পোনেন্ট লাগে আমার টর্কের জন্য কে ক্যাপ, আর যেটা টর্ক ভেক্টর কে ক্যাপ। তাহলে আমরা জানি এখন টর্ক ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর ক্রস এফ ভেক্টর, আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। এবার আমি আর ক্রস প্রোডাক্টটা দেখালাম না, আমি যদি এখানে ক্রস প্রোডাক্ট দেখাই তাহলে ক্রস প্রোডাক্ট করি তাহলে দাঁড়াবে আই ক্যাপ এফ জেড ইন্টু ওয়াই, এফ জেড ইন্টু ওয়াই। তার মানে এখানে আমি আরো সহজ করে দেওয়ার জন্য, আচ্ছা থাক, এফ জেড ইন্টু আর ওয়াই মাইনাস এফ ওয়াই ইন্টু আর জেড প্লাস জে ক্যাব ইন্টু j cap into z into f rz into fx or fx into rz minus fz into rx plus k cap fy into rx minus fx into ry। এটা হচ্ছে তার সিম্পলিফাইড ফর্ম টর্কের 3 ডাইমেনশনাল ফিগারে। তাহলে টর্কের 3 ডাইমেনশন ফিগারে এটাই হচ্ছে তার সব থেকে জেনারেল ফর্ম। এবার এখানে এটা যেখানে যেখানে অ্যাপ্লাই হবে আমরা সেখানে লাগাবো, জেনারেলি এই ফর্মে এই ফরম্যাটেই হয় আর কি। ঠিক আছে, তাহলে এই ফরম্যাটেই মেনলি এটা হয়ে থাকে, সেটাই হচ্ছে তোমাকে বলা আর কি এটা। আচ্ছা দেখো বুঝতে পারলে কিনা এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তার মানে এখান থেকে আমাদের তিনটে সিম্পলিফাই কনক্লুশন আসা গেল, যেটা হচ্ছে টর্ক। তাহলে মেন যে কথাটা হলো টর্ক ইজ এ টার্নিং এফেক্ট অফ ফোর্স, টর্ক ইজ নাথিং বাট টার্নিং এফেক্ট অফ ফোর্স, বা অটোমেটিক্যালি বলতে পারি টর্ক ইজ অ্যানালগি রোটেশনাল অ্যানালগি অফ ফোর্স, টর্ক ইজ রোটেশনাল অ্যানালগি অফ ফোর্স, আর কিছুই না। তাহলে যদি ফোর্স হয় তাহলে সেটা লিনিয়ারলি অর ট্রান্সলেশনালি ডিসপ্লেস করার চেষ্টা করে, মুভ করার টেন্ডেন্সি আছে। কিন্তু যদি রোটেশন, যদি টর্ক থাকে, একটা টেন্ডেন্সি অফ রোটেশন ক্রিয়েট করে, এটাই হচ্ছে মেইন কথা। আর আর সবসময় টর্কের জন্য আমাদের অ্যাপ্লাই করতে হবে ফোর্স নয়, ফোর্সের ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট। আর রেডিয়াল কম্পোনেন্টের জন্য আমাদের সবসময় যে রেডিয়াস ভেক্টরটা ক্যালকুলেট করতে হয়, দ্যাট ইজ আর ভেক্টর
ক্যালকুলেটেড ফ্রম অরিজিন, এইটুকু মাথায় রাখবে। অরিজিনের দিকে আর ভেক্টর হয় না, ফ্রম অরিজিন টু আউটওয়ার্ড সেটাই কিন্তু আর ভেক্টর হয়। আচ্ছা, এবার আমরা যদি আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামে চলে আসি, যদি তার আমরা গ্রাফ করি, এই গ্রাফটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কাজে লাগে 3 ডাইমেনশন ফিগারে। এক্স ওয়াই অ্যান্ড জেড, এক্স ওয়াই অ্যান্ড জেড। তাহলে এইটা হচ্ছে আমাদের রেডিয়াস ভেক্টর, দিস ইজ p vector, that means linear momentum. Angle between radius vector and linear momentum is theta. Now L vector equal to r vector cross p vector, এটা আমরা জানি, আগে বলেছি। তাহলে L equal to nothing but rp sin theta, rp sin theta। তাহলে এখানে যদি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়, দ্যাট মিনস লিনিয়ার মোমেন্টাম, যদি লিনিয়ার মোমেন্টামের ডাইরেকশন যদি অরিজিন দিয়ে যায়, তাহলে সেখানে এল ইকুয়াল টু 0, কোনো অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে না। খুব ইম্পর্টেন্ট কথা। তার মানে লিনিয়ার মোমেন্টামের ডাইরেকশন যদি, বা লাইন অফ অ্যাকশন এখানে বলতে পারবো না কারণ ফোর্স নয়, তাহলে লিনিয়ার মোমেন্টামের ডাইরেকশন যদি অরিজিন দিয়ে মুভ করে যায়, তাহলে কিন্তু আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম 0। এখন যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, এটা 180 ডিগ্রি হতে পারে, 90 ডিগ্রি যদি হয়, দ্যাট ইজ এল ইজ ম্যাক্সিমাম হুইচ ইজ আর পি। R means radius or distance, perpendicular distance, and P is angular momentum। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের এই ক্যালকুলেশনের মেন কথা, বা এইটা হচ্ছে আমাদের সব থেকে বেশি লাগে, যে এটা এইভাবে আমাকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এইখানে একটা জিনিস তোমাকে বলে দিই, যেটা ক্যালকুলেশনের সময় এখানে একটা আছে, যে কিভাবে এই অ্যাঙ্গুলার মোমেন্টামটা চলে আসে বা ডাইরেকশনটা ঠিক হয়ে যায়, কখন কখন লাগে, কেন লাগে, এটা হচ্ছে মেন কথা, কেন আমরা লাগাবো। ধরো এখানে এক্স ওয়াই অ্যান্ড জেড, তাহলে এখানে পয়েন্ট পি, আর ভেক্টর, সার্টেন পয়েন্ট, আর ভেক্টর প্লাস ডেল আর ভেক্টর, আর ভেক্টর প্লাস ডেল আর ভেক্টর, দ্যাট এটাকে আমি কিউ করে দিই, সুবিধা হবে। তাহলে ওপি ইকুয়াল টু আর ভেক্টর, তার মানে vector representation of point P is R vector del R vector, R vector plus del R vector। তাহলে PQ according to rule of vector addition, PQ vector equal to del R vector, vector equal to del R vector। Now V vector, এটা তো হচ্ছে তোমার ভেলোসিটি at point P, P থেকে যে স্টার্ট করেছে, এখানে ভেলোসিটি V, linear velocity at point P, linear velocity at point P। এইবারে ডেল আর ভেক্টর, এখন যদি ভেলোসিটি V হয়, টাইম ইন্টারভেল ডেল টি হয়, ভেলোসিটি V টাইম ইন্টারভেল ডেল টি, দ্যাট মিনস R equal to V into del t, simple। V equal to linear velocity, del t is time interval, and distance travel in time interval del t equal to V into del t। তাহলে আমি বলবো ডেল আর ভেক্টর ইকুয়াল টু, কি বলবো, ভি ভেক্টর ডেল টি, ভি ভেক্টর ডেল টি, ডেল টি তো আর ভেক্টর নয়, তাই ডেল টি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা ও,
আচ্ছা, এখান থেকে আরেকটা আমি করে দিলাম আর, মুভ করতে করতে পি কিউ আর পয়েন্টেও চলে যাবে, তাহলে তখন এখান থেকে একটা লাইন করলাম, তাহলে এটা যদি ডেলার ভেক্টর ডেলার ভেক্টর, ওকে। আচ্ছা, তাহলে এবার আমরা করব এরিয়া অফ ওপি কিউ আর, এরিয়া ও পি কিউ আর, ওপি কিউ আর রেক্টাঙ্গেল, রেক্টাঙ্গেলের মিনস লেংথ অ্যান্ড ব্রেথ আর ভেক্টর ক্রস ডেলার ভেক্টর, কারণ এটা প্যারালেলোগ্রাম, আর প্যারালেলোগ্রামের এরিয়া হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা তো আগেই পড়েছে ভেক্টর অ্যাকর্ডিং টু ভেক্টর রুল, আর ভেক্টর ক্রস ডি আর ভেক্টর। এবার এরিয়া ওপি কিউ ট্রায়াঙ্গেল, আর যদি ও কিউটা একটা ডায়াগোনাল হয়, ওপি কিউ আর প্যারালেলোগ্রামের ও কিউ হচ্ছে একটা ডায়াগোনাল, তাহলে ডায়াগোনালের রেসপেক্টে আমাদের কি বলে, ডায়াগোনালের রেসপেক্টে দুটো ট্রায়াঙ্গেল তৈরি হয়, দুটো ট্রায়াঙ্গেল ইকুয়াল এরিয়ার, তাহলে ইকুয়াল টু হাফ আর ভেক্টর ক্রস ডেল আর ভেক্টর। দেখো এতটা বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার। এইবারে ডেল এ, ডেল এ আমরা যেটা জেড অ্যাক্সিসের দিকে নেব, ডেল এ এরিয়া ভেক্টর। আমরা অ্যাকচুয়ালি এই ফাইনটা কি করতে চাইছি? এটা বলতে চাইছি যে আমাদের যে অ্যাঙ্গুলার মোমেন্টামে আসছে, অ্যাঙ্গুলার মোমেন্টামে যে এল ভেক্টরটা আসে, সেটা আসলে আসে কোথা থেকে? হ্যাঁ, এল ভেক্টরটা তো আমরা করে দিলাম ওখানে পি ভেক্টর ক্রস আর ভেক্টর, কিন্তু অরিজিনালি ওটা কিভাবে আসে সেটাকে আমরা দেখাতে চাইছি। তাহলে এবার ডেল এ অ্যাকর্ডিং টু জেড অ্যাক্সিস ইকুয়াল টু যেটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটাই সুইফট করছে, এই ট্রায়াঙ্গেলটাই ঘুরে 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 ফর্ম করছে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এরকম ভাবে। তাহলে হাফ ইন্টু ডেল আর ভেক্টর, তাহলে এক্ষুনি ডেল আরটা আমরা কত পেয়েছি? ভি ভেক্টর ডেল টি, ভি ভেক্টর ডেল টি। আচ্ছা, পি ভেক্টর ইকুয়াল টু এম ইন্টু ভি ভেক্টর, এটা তো আমরা জানি লিনিয়ার মোমেন্টাম, ভি ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর বাই এম। ডেল টি। আচ্ছা, তাহলে ডেল এ বাই ডেল টি, এই ডেল টিটাকে এদিকে নিয়ে চলে এসেছি, ডেল এ এমটাকে ওদিকে নিয়ে চলে এসেছি, আর ভেক্টর ক্রস পি ভেক্টর, আর ভেক্টর ক্রস পি ভেক্টর। এই আর ভেক্টর ক্রস পি ভেক্টর মানে কি? তাহলে এল ভেক্টর, এটাই হচ্ছে আমাদের এল ভেক্টর। তার মানে জেনারেলি আমার দাঁড়ালো এল ভেক্টর ইকুয়ালস 2m ডেল এ বাই ডেল টি। তাহলে এরিয়া সুইফট আউট পার, এটা হচ্ছে আমাদের সব থেকে বড় কথা লিনিয়ার মোমেন্টামে এই ক্যালকুলেশনটা দিকে। ঠিক আছে, তাহলে এল ভেক্টর সেদিকেই অ্যাক্ট করবে যেদিকে এরিয়া ভেক্টর সুইফট করবে।